হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। দেখো, তোমাদের সামনে যে বইটি রয়েছে WBCS প্রিলিমিনারির উইনার, এই বইটির উপর যে পলিটি ও ইকোনমির 25টি করে প্রশ্ন দেওয়া আছে, সেই সেটগুলো কিন্তু আজকে থেকে আমরা শুরু করে দিলাম। তো চলো শুরু করা যাক আজকের সেশনটি। আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। তাও কি বলছে, 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সর্বপ্রথম সাধারণতন্ত্র দিবসে প্রথম রাষ্ট্রীয় অতিথি কে ছিলেন? মার্শাল টিটো, নক্রুমা, গামাল আবেদেল নাসের, ডক্টর সুকর্ণ। দেখো, তোমরা জানো 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি থেকে কিন্তু আমাদের ভারতের সংবিধান চালু হয় এবং এই দিনটি ভারতের সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পরিচিত। এবং এই প্রজাতন্ত্র দিবসে কিন্তু সর্বপ্রথম রাষ্ট্রীয় অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণ। তো বুঝতে পারছেন, সঠিক আনসারে তোমার হয়ে যাবে অপশন ডি, ডক্টর সুকর্ণ। নেক্সট, গণপরিষদের সদস্য সংখ্যার মধ্যে নিম্নলিখিত কোন প্রদেশ চিফ কমিশনার শাসিত ছিল না? দেখো, তোমরা জানো যে গণপরিষদে মোট সদস্য সংখ্যা ছিল কিন্তু 389 এবং এদের মধ্যে 296টি ছিল ব্রিটিশ শাসিত রাজ্য এবং 93টি ছিল রাজন্যবর্গ শাসিত রাজ্য থেকে আগত প্রতিনিধি। এবং এখানে যে বলছি তোমাদের যে গণপরিষদের সদস্য সংখ্যার মধ্যে নিম্নলিখিত কোন প্রদেশ চিফ কমিশনার শাসিত ছিল না, সেটাকে তোমাদের হয়ে যাবে কিন্তু বিহার, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ভারতীয় সংবিধানের রাজনৈতিক দিকটি কোন দেশের সংবিধান থেকে বহুলাংশে গৃহীত? আমেরিকা, ব্রিটিশ, কানাডা, আইরিশ। দেখো, যে ভারতীয় সংবিধানের দার্শনিক দিকটি রয়েছে সেটি কিন্তু নেওয়া হয়েছিল আমেরিকা ও আইরিশ সংবিধান থেকে, এটা তোমরা মনে রাখবে। এবং দেখো, এই যে রাজনৈতিক দিকটি রয়েছে সেটা কিন্তু নেওয়া হয়েছে বহুলাংশে ব্রিটিশ সংবিধান থেকে। তো তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রিটিশ, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ব্যক্তি বা সংগঠনের অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে? বা তোমরা বলতে পারো অর্ডিন্যান্স। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট। দেখো, অধ্যাদেশ কি? অধ্যাদেশ হচ্ছে সংসদের একটি বা উভয় কক্ষে যখন কার্য বন্ধ থাকে তখন যদি আপৎকালীন কোনো আইন আনতে হয় তখন কিন্তু কাউন্সিল অব মিনিস্টারের পরামর্শে রাষ্ট্রপতি 123 নং ধারা অনুযায়ী অধ্যাদেশ জারি করতে পারে। তো এই অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে কিন্তু আমাদের রাষ্ট্রপতির, অপশন ই হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। দেখো, একটা তোমরা জানি রাখি, এই সমস্ত ক্লাসের PDF তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে স্টাডি অ্যাক্সেস, সেখানে জয়েন করে তোমরা এগুলো কালেক্ট করে নিতে পারো। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির অবর্তমানে শাসনভার অর্পিত আছে উপরাষ্ট্রপতির উপর, তার অবর্তমানে সাময়িকভাবে কে এই দায়িত্ব পালন করে থাকেন? প্রশ্ন আমরা আরেকবার পড়বো। দেখো, ভারতের রাষ্ট্রপতির অবর্তমানে শাসনভার অর্পিত আছে উপরাষ্ট্রপতির উপর, এবং যদি উপরাষ্ট্রপতি অবর্তমান থাকেন তো সেই সমসাময়িক কে এই দায়িত্ব পালন করে থাকেন? দেখো, রাষ্ট্রপতির অবর্তমানে কিন্তু উপরাষ্ট্রপতি, তবে যদি উপরাষ্ট্রপতি অবর্তমান থাকেন তবে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেক্ষেত্রে কি তার সেটা পালন করে থাকেন, দায়িত্ব পালন। এবং সুপ্রিম কোর্টের বিচারপতিও যদি অবর্তমান থাকেন তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের যে সর্ববয়োজ্যেষ্ঠ বিচারপতি রয়েছে তিনিই কিন্তু এই দায়িত্ব পালন করে থাকেন। তো তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারগণের অবসরের বয়স কত? 60 বছর, 65 বছর, 70 বছর, 75 বছর। তোমরা এটা আসলে সবাই জানো। দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কিন্তু 65 বছর বয়স পর্যন্ত নিজ পদে থাকতে পারেন, এবং তবে যদি তাদের কি অসৎ আচরণ বা অযোগ্যতার অভিযোগে রাষ্ট্রপতি কিন্তু সংসদে পাশ হওয়া ইমপিচমেন্টের ভিত্তিতে কিন্তু বিচারপতি থেকে অবসান করতে পারেন। তো দেখো, তোমাদের আনসার কি হয়ে যাবে? এখানে অপশন হয়ে যাবে 65 ইয়ার্স বা 65 বছর। নেক্সট, কোনটি সুপ্রিম কোর্টের মূল এলাকার ক্ষমতার মধ্যে আসবে না? কেন্দ্রের সঙ্গে এক বা একাধিক রাজ্যের বিভাগ, এটা কিন্তু আসে। তো পরবর্তী একদিকে কেন্দ্রীয় সরকার, অন্যদিকে এক বা একাধিক রাজ্যের বিভাগ, এটা কিন্তু সুপ্রিম কোর্টের মূল এলাকার ক্ষমতার মধ্যে আসে। কিন্তু দেখো, অন্তরাজ্য জল বিবাদ, এটা কিন্তু সুপ্রিম কোর্টের মূল এলাকার মধ্যে আসে না। তোমাদের অ্যান্সার কিন্তু অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো, পরবর্তী অপশন ডি বলছে দুটি রাজ্যের মধ্যে বিবাদ, এটিও কিন্তু সুপ্রিম কোর্টের মূল এলাকার ক্ষমতার মধ্যে আসে। নেক্সট, জেলা জজ নিযুক্ত করেন হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যপাল, হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাজ্যপাল, রাষ্ট্রপতি। দেখো, সংবিধানের 233 নং ধারা অনুসারে হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাজ্যপাল কিন্তু জেলা জজগুলিকে নিযুক্ত করে থাকেন। সেটা কত ধারার মধ্যে? 233 নং ধারার মধ্যে। এবং সেটা বলা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাজ্যপাল জেলা জজ নিযুক্ত করে থাকেন। তো অপশন তোমাদের সি হয়ে যাবে রাইট অ্যান্সার, হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাজ্যপাল। নেক্সট, সংসদ গৃহীত
কোন একটি আইনের বৈধতা সুপ্রিম কোর্ট কোন ধারায় বর্ণিত পদ্ধতি দ্বারা বিচার করে? দেখো, তোমরা জানো যে সংসদে কিন্তু গৃহীত কোনো একটি আইন যদি মৌলিক অধিকার বিরোধী হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট ওই আইনটিকে অবৈধ বলে ঘোষণা করতে পারে, এবং এটি করা হয় তোমাদের 32 নং আর্টিকেলে ধারা অনুযায়ী বা 32 নং ধারা অনুযায়ী। তো অপশন তোমাদের এই হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নং অনুচ্ছেদ দ্বৈত বিবাদ এর কথা উল্লেখিত আছে? অর্থাৎ এখানে দ্বৈত বিবাদ বলতে বলছি তোমাদের একই অপরাধে কোনো ব্যক্তি কিন্তু একাধিকবার বা একবারে বেশি আটক করা যাবে না বা একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, এটাই হচ্ছে তোমাদের কি দ্বৈত বিবাদ, এবং এই ধারণাটি সংবিধানের 20(2) উপধারায় কিন্তু উল্লেখ রয়েছে। তো অপশন তোমাদের কি হয়েছে? বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, কি কি বিষয়ের উপর ভিত্তি করে সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ ইত্যাদি গণতান্ত্রিক অধিকারের উপর নিষেধ আরোপ করা যায়? সার্বভৌমত্ব, সংহতি, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সবকটি। দেখো, সংবিধান যে 19(1)(b) ধারা বলা হয়েছে অনুচ্ছেদে কিন্তু প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ নিরস্ত্র সভা করার অনুমতি দেওয়া রয়েছে, কিন্তু 19(3) উপধারায় কিন্তু দেশের সার্বভৌমত্ব, সংহতি ও দেশের শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য বিধিনিষেধ আরোপিত করা হয়েছে। তো তোমাদের কি হয়ে যাবে এখানে? অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, স্বাধীনতার পরবর্তীকালে সরকারিভাবে জাতীয় আয় গণনা করেন কে? অর্থাৎ স্বাধীনতা পরবর্তীকালে অর্থাৎ কবে? 1947 পরবর্তী সময়ে। দেখো, ভারতের কিন্তু প্রথম জাতীয় আয় গণনা করেন দাদাভাই নৌরোজি, সেটা কিন্তু করেছিলেন 1866 থেকে 68 মধ্যে, এবং পরবর্তীকালে 1931 থেকে 32 সালের মধ্যে ভি.কে. রাও বা ভি রাও বৈজ্ঞানিকভাবে কিন্তু প্রথম জাতীয় গণনা করেন। তবে স্বাধীনতার পরবর্তীকালে 1948 থেকে 1949 সালের মধ্যে প্রথম জাতীয় আয় গণনা করেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। অ্যান্সার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। নেক্সট, দরিদ্র গণনার ক্ষেত্রে কত সাল থেকে বিশ্ব মাল্টি ডিমেনশনাল পভার্টি ইন্ডেক্স ব্যবহার করা হয়? 2009, 2010, 2011, 2012। দেখো, দরিদ্রতা কিন্তু কেবল আয়ের উপর নির্ভরশীল নয়, সেটা স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, বঞ্চনা, দরিদ্রের মধ্যে সেটা আসতে পারে। তবে এই তত্ত্বের উপর ভিত্তি করে ইউএনডিপি ও অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ 2010 সালে মাল্টি ডিমেনশিয়াল পভার্টি ইন্ডেক্স ব্যবহার করা হয়। সেটা কিসের উপর করা হয়? দরিদ্র নির্মূল শুরু করে সেই 2010 সাল থেকে। তো তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 2010। নেক্সট, সুরেশ তেন্ডুলকার কমিটি কোনটির সঙ্গে যুক্ত? দারিদ্র নিরূপণ, ব্যাংকিং ব্যবস্থা, বাজেট, কৃষিক্ষেত্রে। দেখো, দারিদ্রতা নিরূপণ 2005 সালে প্ল্যানিং কমিশন দ্বারা সুরেশ তেন্ডুলকার কমিটি কিন্তু গঠন করা হয়েছিল, সেটা কি? দারিদ্র নিরূপণ করার জন্য। তো সেটা হয়ে যাবে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, দারিদ্র নিরূপণ। নেক্সট, নিচের কোনটি একটি ট্রান্সফর্মার পেমেন্টের উদাহরণ? উপহার এবং দান, সরকার প্রদত্ত ভর্তুকি, স্কলারশিপ, সবগুলি। দেখো, একমুখী প্রদানগুলিকেই কিন্তু ট্রান্সফার পেমেন্ট বলা হয়, এবং এই ক্ষেত্রে কোনো শ্রমদান ছাড়াই অর্থ পাওয়া যায়, তাই এটি জাতীয় প্রদত্ত অর্থরাশি বা গৃহীত অর্থরাশির মধ্যে কোনোটি সেই জাতীয় আয়ের গণনার মধ্যে আসে না। তবে এর উদাহরণ বলা চলে উপহার দান, পেনশন, স্কলারশিপ, ভর্তুকি, এগুলো হচ্ছে সবগুলি কি ট্রান্সফার পেমেন্ট বলা চলে। তো দেখো, এই যে এখানে তোমাদের কি যে উপহার দান, এটাও হবে সরকার প্রদত্ত ভর্তুকি, স্কলারশিপ, এই সবগুলি। তো এখানে তোমার অপশন হিসেবে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, যে উপরে সবগুলি হচ্ছে ট্রান্সফার পেমেন্টের উদাহরণ। নেক্সট, নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি প্রণয়ন ক্ষেত্রে একটি গুণগত মানের উদাহরণ? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মার্কেট স্ট্যাবিলাইজেশন স্কিম, বা তোমরা বলতে পারো এর হচ্ছে তোমাদের বাংলা অর্থ হচ্ছে নৈতিক প্রণোদন। এর উপর ভিত্তি করেই কিন্তু রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি প্রণয়নের ক্ষেত্রে একটি গুণগত মানের উদাহরণ হচ্ছে এই মার্কেট স্ট্যাবিলাইজেশন স্কিম। নেক্সট, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? 1964, 1965, 1967, 1980। দেখো, ফুড কর্পোরেশন যে একটা হয়েছিল সেটা কিন্তু হয়েছিল তোমাদের 1964 সালে, এবং এর পরবর্তী বছরে অর্থাৎ 1965 সালে কিন্তু ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠিত হয়। এবং তোমরা মনে রাখবে যে এটি কিন্তু উপভোক্তা বিষয়ে মন্ত্রকের অন্তর্গত খাদ্য ও সরবরাহ দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি একটি হচ্ছে বিধিবদ্ধ সংস্থা। এবং এখান থেকে তো আরেকটি প্রশ্ন আসে যে এই এফসিআই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এই হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। এবং এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠিত হয় 1965 সালে, এবং এই যে একটা সেটা কিন্তু হয়েছিল 1964 সালে। নেক্সট, ভারতের কত সালে মিনিমাম অল্টারনেট ট্যাক্স চালু হয়? দেখো, মিনিমাম অল্টারনেট ট্যাক্স বা তোমরা বলতে পারো MAT, এটি কিন্তু প্রথম চালু হয়েছিল তোমাদের
1998 সালে। তো এটা হয়ে যাবে তোমাদের অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি কিন্তু আরোপিত হয়েছিল জিরো ট্যাক্স কোম্পানিগুলোর উপর। পরবর্তী প্রশ্ন, ট্রেজারি বিলের ন্যূনতম মূল্য কত হয়? 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা। দেখো এই ট্রেজারি বিল কিন্তু ভারত সরকারের একটি দায় সম্পন্ন আর্থিক বিল, এবং ফেস ভ্যালুতে বলা হয়েছিল যে ট্রেজারি বিলের ন্যূনতম মূল্য হচ্ছে 25,000 টাকা, এবং এই 25,000 টাকার গুণিতককে মূল্যবৃদ্ধি ধীরে ধীরে পায়। তো তোমাদের অ্যান্সার কি যাবে? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, 25,000 টাকা। নেক্সট, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশ করেছে ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফিনান্সিয়াল এডুকেশন অর্থাৎ NSEF 2020 থেকে 25, নিচের কোনটি NSEF সম্বন্ধে সঠিক? প্রথম NSEF প্রকাশিত হয় 2013 সালে জন্য, তো এটা মানে একদম ঠিক। পরবর্তী আমরা অপশন কী দেখবো? NSEF এর মূল লক্ষ্য হলো সমাজের প্রতিটি স্তরের মানুষের আর্থিক দিকে জ্ঞান, দক্ষতা, চিন্তা ভাবনা বাড়িয়ে তাদের অর্থকে সঠিক ও সুনিশ্চিত পথে পরিচালনা করা, এটা কিন্তু ঠিক। পরবর্তী অপশন কী বলছে আমরা দেখে নেব। দেখো পরবর্তী অপশন বলছে যে ন্যাশনাল সেন্টার ফর ফিনান্সিয়াল এডুকেশন এই NS প্রস্তুত করেছে, এটাও ঠিক। তাহলে তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে? উপরে সবগুলোই সঠিক। নেক্সট, নিচের কোনটি একটি ব্যাংকের টাইম লিয়াবিলিটিস এর উদাহরণ হতে পারে না? তো দেখো এটি তোমাদের হয়ে যাবে যে সেভিং ডিপোজিটস, এটি কিন্তু একটি ব্যাংকের টাইম লিয়াবিলিটিস এর উদাহরণ হতে পারে না। অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কৃষির উপর সর্বাধিক ব্যয় করা হয়েছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো আশা করি তোমরা জানো যে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা হয়েছিল 1969 থেকে 1974 সালের মধ্যে, সেখানে কিন্তু কৃষির উপর সর্বোচ্চ ব্যয় করা হয়েছিল, সেটা করা হয়েছিল 2728 কোটি টাকা। তাহলে তোমাদের কি অ্যান্সার হয়েছে এখানে? অপশন ডি, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা হয়েছিল 1969 থেকে 1974 সালের মধ্যে। নেক্সট, ভারতীয় অর্থনীতির গ্লোবালাইজেশন এর অর্থ কী? গ্লোবালাইজেশনের অর্থ কী? বহির্দেশ থেকে ঋণ গ্রহণের পরিমাণ বৃদ্ধি, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যথাসম্ভব বাধা দূর করা, দেশে প্রত্যক্ষ বিনিয়োগের বৃদ্ধি ঘটানো, আমদানির হ্রাস ঘটানো। দেখো গ্লোবালাইজেশন কথার অর্থই হলো কিন্তু কোনো একটি নির্দিষ্ট দেশ ও অন্য দেশের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক বৃদ্ধি করে এবং উদার বাণিজ্য নীতি গ্রহণের দ্বারাই কিন্তু আগত বাধাগুলিকে দ্রবীভূত করা। তো অপশন তোমাদের কী হয়ে যাবে? বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যথাযথ বাধা দূর করা। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতের বাণিজ্যিক সম্পর্ক কোন দেশের সঙ্গে সর্বাধিক? সম্প্রতি বাণিজ্য মন্ত্রক কর্তৃক প্রদত্ত অনুসারে কিন্তু 2018 থেকে 19 অর্থবর্ষে ভারত ও আমেরিকার মধ্যে কিন্তু 87.95 বিলিয়ন ডলার অর্থের আদান প্রদান করা হয়েছে। তো তোমাদের যে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকা, যার মধ্যে ভারতের বাণিজ্যিক সম্পর্ক সর্বাধিক রয়েছে আমেরিকার সঙ্গে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের সেশন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।